প্রাঞ্জল বাবু বললেন, স্যার আমি সত্যি বলছি, আমি খুন করিনি। সত্যি আর বলছেন কই? এরকম সত্যি আমরা আগে অনেক শুনেছি। দেখুন প্রাঞ্জল বাবু, এটা পুরো জলের মতোই পরিষ্কার যে খুন দুটো আপনি করেছেন। সব প্রমাণ রিপোর্ট আপনার বিপক্ষে। আপনি যখন মানতে চাইছেন না তখন ঠিক আছে, কোর্টেই বিচার হবে আপনার। এখন আপাতত জেলেই থাকুন, আরাম করুন। এই বলে সত্যবাবু এক চুমুকে পুরো চাটা শেষ করে গোবর্ধন বাবুকে নিয়ে বেরিয়ে গেলেন। ঠিক বেরোনোর আগে ঘুরে বললেন, চিন্তা নেই, আপনার বাড়িতে আমরা জানিয়ে দেব। উকিল কোকিল যা ব্যবস্থা করার তারাই করবেন। অনেক উপরে যাবার ইচ্ছা ছিল না আপনার? কত উপরে যাবে সেটা আদালতই বলবে। বলে বেরিয়ে গেলেন দুজনে। 10 মিনিট পর সত্যবাবুর কেবিন। প্রাঞ্জলের বাড়িতে ফোন করে তার গুণগানটা সেরে ফেলো কিন্তু। সত্যবাবু বললেন, হ্যাঁ স্যার, করে দেব। আর পুরো কেস ফাইলটা রেডি করে আমাকে 2 দিনের মধ্যে দিও, আমি দেখে নেব একবার। নিশ্চয়ই স্যার। তাহলে স্যার, আরও একটা কেস সাকসেসফুলি ক্লোজ হলো। একটু তৃপ্তি করেই বললেন গোবর্ধন বাবু। সত্যবাবু কথাটা শুনে চশমার উপর দিয়ে তাকিয়ে বললেন, বাহ, অনেক অনেক অভিনন্দন জানাই তোমাকে। এবার বলো তাহলে খাওয়াবে কবে? স্যার আমি খাওয়াবো? প্রশ্ন করলে না সম্মতি জানালে? যদি প্রশ্ন করে থাকো তাহলে বলবো হ্যাঁ তুমিই খাওয়াবে, আর সম্মতি জানালে তো কোনো কথাই নেই আর। কথাটা শুনে গোবর্ধন বাবু একটু ভেবে বললেন, ঠিক আছে তাহলে আমিই খাওয়াবো না হয়, কিন্তু কবে সেটাও তুমিই বলো। আরে স্যার, ভুলেই গেছিলাম, আগামী পরশু তো আমাদের অনুষ্ঠান আছে। মেল এসেছে দেখলাম। আপনার 10 বছর পুরো হলো, সার্ভিস অ্যাওয়ার্ড পাবেন তো সেদিন। সব দিকে নজর আছে ঠিক বলো। এক কাজ করো, কাল সূর্য ডুবলে চলে এসো আমার বাড়ি। ঠিক আছে স্যার। আরেকটা কথা, চলো একটু পরে বেরোবো। বিদিশা দেবী বাড়ি যাব। এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলেন, সেটা জানাতে হবে না? ঠিক আছে স্যার, তাহলে আমি রিপোর্টটা রেডি করতে থাকি, বেরোনোর সময় বলবেন প্লিজ। একদম। 30 মিনিট পর সত্যবাবু আর গোবর্ধন বাবু বেরিয়ে পড়লেন বিদিশা দেবীর বাড়ির উদ্দেশ্যে। তাকে সুখবরটা জানাতে হবে তো। বিদিশা দেবীর বাড়ির সামনে গিয়ে হর্ন বাজাতেই তপন সত্যবাবুর দিকে তাকিয়ে হালকা হেসে গেট খুলে দিল। গাড়ি পার্ক করে দরজায় বেল বাজাতে দেবু খুলল। সত্যবাবু বললেন, বিদিশা দেবী আছেন? হ্যাঁ আসুন, বসুন, ডেকে দিচ্ছি। বলে বিদিশা দেবীকে ফোন করে নিচে ডাকল দেবু। বিদিশা দেবীকে আসতে দেখেই সত্যবাবু উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার বিদিশা দেবী। নমস্কার, খানিক গলা নামিয়ে বললেন বিদিশা দেবী। আরে এরকম বিষণ্ণ কেন? না বিষণ্ণ নই, আসলে 2 দিন পর থেকেই অফিসের দায়িত্ব নিতে হবে। অভির দেখার স্বপ্ন কি যে হবে, এইসব নিয়ে একটু টেনশানে আছি। আচ্ছা হ্যাঁ, স্বাভাবিক সেটা। দায়িত্বটা খুবই বড়, যাকে বলে ওই গুরু দায়িত্ব আর কি। গোবর্ধন বাবু গুরু দায়িত্ব শব্দটা একটু ভেবে তারপর 2 বার চেষ্টা করে বললেন। গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে সত্যবাবু বললেন, গুরু দায়িত্ব তো তুমিও পালন করলে এই কেসটা সলভ করাতে। মানে খুনিকে ধরতে পেরেছেন আপনারা? বিদিশা দেবী উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন। আগে হ্যাঁ বিদিশা দেবী, আর কে করেছে আপনি জানলে অবাক হবেন বই কি। আর আমাদের আজ আসার কারণ এটাই। বিদিশা দেবী চশমাটা গলায় ঝুলিয়ে একদম সোজাসুজি সত্যবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কে? কালসাপ, যাকে এতদিন আপনি পুষছিলেন। আপনি কি বলছেন বুঝতে পারছি না। আপনার খুবই বিশ্বস্ত, আপনাদের কোম্পানির ভাইস প্রেসিডেন্ট প্রাঞ্জল বাবু। বিদিশা দেবী সামনের চেয়ারে বসে অবাক হয়ে বললেন, ইম্পসিবল। হ্যাঁ, অলমোস্ট ইম্পসিবলই হয়ে যাচ্ছিল ধরাটা, যেভাবে উনি আপনাকে ট্র্যাপ করেছিলেন। কিন্তু কি আর করা যাবে? আমি ভাবতেই পারছি না শেষে প্রাঞ্জল বাস্টার্ড। রেগে গিয়ে বললেন বিদিশা দেবী। দিস ইজ লাইফ বিদিশা দেবী, এখানে কাছের মানুষদের থেকেই বেশি আঘাত আসে। কিন্তু কেন করলো এরকম? কিছু বলেছে? ওসব কিছু সে মুখে বলেনি, এখনো মিথ্যেই বলে যাচ্ছে। কিন্তু প্রমাণ যা আছে তা 14 বছরের জন্য যথেষ্ট। আর কেন করলো এ তো জলের মতোই পরিষ্কার।
ক্ষমতার লালসা। বিদিশা দেবী, ক্ষমতার লালসা। আমাকে কেন ফাঁসাতে চেয়েছিল? যাতে আপনি জেলে যান আর সিওর চেয়ারটা উনি পান। অভিনব বাবুকে হত্যার পর উনি জানতে পারেন যে অভিনব বাবু আপনাকেই পদটা দিয়ে রেখেছিলেন সময় অসময়ের জন্য। তাই তারপর প্ল্যান করে আইভিকেও মারলেন, যাতে পরকীয়ার মোটিভটা আপনার উপর চাপিয়ে দোষী সাব্যস্ত করতে পারেন। বিদিশা দেবী একটা শান্তির নিঃশ্বাস ফেলে সত্যবাবুকে বললেন, আপনার অনেক নাম শুনেছিলাম, আজ প্রমাণ পেয়ে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি জানেন তো, ক্রিমিনাল যতই শেয়ানা হোক, আমি বিশ্বাস করি যে কমিটিং ক্রাইম ইটসেলফ ইজ এ ক্লু। সে যতই লুকোনোর চেষ্টা করুক না কেন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যাই হোক, আপনার নতুন একটা জীবন শুরু হতে যাচ্ছে। অনেক শুভকামনা রইল। চললাম আমরা। এই বলে দুজনে বেরিয়ে গেলেন। গাড়িতে যেতে যেতে গোবর্ধন বাবু বললেন, আবার একটা কেস সলভড। আপনার সাথে থেকে অনেক কিছুই শিখলাম এই 1 বছরে। আরও অনেক কিছুই শিখবে ভবিষ্যতে। কাল তাহলে সন্ধেবেলা আপনার বাড়ি। কি খাবো স্যার? যা নিয়ে আসবে সেটাই। গোবর্ধন বাবু কথাটা শুনে একটু বিষণ্ণ হতেই আবার সত্যবাবু বললেন, আরে মজা করছি হে গোবর। কাল তুমি শুধু তোমার শরীরটা টেনে নিয়ে এলেই হবে, কিন্তু যা খাওয়াবো খেতে হবে। ওই খাবার দেখে মুখ বেজার করলে ঠুসে দেব কিন্তু। গোবর্ধন বাবু কথাটা শুনে একটু মুচকি হাসি দিলেন। পরের দিন 25শে জানুয়ারি সত্যবাবুর বাড়ি, সন্ধে 7:30। বাড়ির কলিং বেলের আওয়াজ শুনে সত্যবাবু গেট খুলেই দেখলেন গোবর্ধন বাবু সশরীরে হাজির। আরে এসো চাটুজ্জে। গোবর্ধন বাবু ভেতরে ঢুকে এসে দেখলেন সত্যবাবু আগে থেকেই মদ খাওয়া শুরু করে দিয়েছেন। একটা সুন্দর কষা মাটনের গন্ধ নাকে ভেসে আসতেই বললেন, স্যার, মাটনের বেশ সুন্দর গন্ধ ছাড়ছে। সত্যব্রত সেনের হাতে বানানো স্পেশাল মাটন। একবার খাবে গোল বাড়ি ভুলে যাবে। আমার মন খুব ভালো থাকলে আমি এটাই বানাই। ডাক্তারের বারণ আছে বেশি মাটন খাওয়া, কিন্তু ডাক্তার নিজেই মানে না, তো আমি কোথাকার কে, কি বলো? সে তো ঠিক, কিন্তু শরীরের দিকেও দেখা উচিত। বেশি জ্ঞান না দিয়ে এসো, বসো। টেবিলের সামনের সোফাতে বসে সামনে রাখা একটা ব্লেন্ডার স্প্রাইট রিজার্ভ কালেকশনের বোতল দেখে সত্যবাবুকে জিজ্ঞেস করার আগেই বোতলটা হাতে নিয়ে সত্যবাবু বললেন, না, পুরো দামে কিনিনি। আমার একটা চা বন্ধু জোগাড় করে দিয়েছে। তার দাদা আর্মিতে, তাই কম দামে পেলাম, ভাবলাম নিয়েই নি। কতদিন আর তুমি নাম্বার 1 খাবে। ওহ, দারুণ ব্যাপার স্যার, খুব খুশি মনে হচ্ছে আপনাকে আজ। কেন, সুখ সহ্য হচ্ছে না বুঝি? আমার পেছনে বাস দেখে দেখে অভ্যস্ত কি না? না স্যার, তা না, এমনি দেখে মনে হলো। 2টো প্যাক বানিয়ে একটা গ্লাস গোবর্ধন বাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, তা একটু খুশি বলতে পারো, কেস সলভ করার আনন্দও বলতে পারো, উল্লাস। হ্যাঁ, প্রাঞ্জলবাবু পাকা খিলাড়ি হলেও আপনিও কিছু কম যান না। বাবা, কি চাই বলো তো তোমার? পকেট থেকে একটা রূপোর পেন বের করে সত্যবাবুর দিকে এগিয়ে দিয়ে গোবর্ধন বাবু বললেন, বিলম্বিত শুভ জন্মদিন স্যার। কাল ছিল জানি, কিন্তু ওই দোকানে এটা ডেলিভারি দিতে দেরি হলো, তাই কাল বলিনি। ভেবেছিলাম এটা দিয়েই বলবো। সত্যবাবু গ্লাসে এক চুমুক মেরে একটা সিগারেট ধরিয়ে বললেন, সেসব ঠিক আছে, কিন্তু বিলম্বিত, এ তো ভারী শব্দ। তোমার উপর আবার বাংলা পক্ষ ভর করলো নাকি? না, মানে আজকাল যা হচ্ছে আর কি। একদল খেপে গেছে। রাস্তার ধারে বসা হকারকে বলছে, বাংলায় ব্যবসা করতে হলে বাংলা বলতে হবে। শুধু কি তাই, এয়ারপোর্টে গিয়ে নন বেঙ্গলি CRPFকে বলছে বাংলায় কথা বলুন, কিন্তু তারাই আবার শপিং মলে লাইনে দাঁড়িয়ে সামনের জনকে বলছে, এক্সকিউজ মি প্লিজ। সে রীতিমতো বিপ্লব চলছে। বোঝো কি ঝামেলা। আমি যতদূর জানি তোমার তো আবার বাংলাটা ঠিক আসে না। হ্যাঁ, ওই গুগল থেকে নিলাম আর কি, ভাবলাম বাংলায় উইশ করব। বাহ, তা শুভেচ্ছা জানানো ওর কোনো ভাষা হয় না বুঝলে। তোমার ইন্টেনশন ভালো হলেই হলো। যাই হোক, অনেক ধন্যবাদ। আমি সচরাচর এসব ভালোবাসি না, কিন্তু তোমার থেকে এটা নিলাম।
গোবর্ধন বাবু প্যাকটা ঢক ঢক করে শেষ করে একটা মটনের পিস মুখে পুরে বললেন, ধন্যবাদ স্যার। স্যার, দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। কাল অ্যাওয়ার্ড আর সার্টিফিকেট নিতে যাবেন তো? না গিয়ে আর উপায়, যাব নিশ্চয়ই। আরেকটা প্যাক নিজেই বানিয়ে নিয়ে গোবর্ধন বাবু বললেন, স্যার একটা কথা বলবো। এই বারবার কথা বলবো করে জিজ্ঞেস করো কেন বলো তো? বমি করে দিলেই পারো সুদাসুচি। আসলে আপনি হয়তো ভুলে গেছেন প্রত্যেক বছরের মতো। কি বলো তো? আরে হ্যাঁ, এ বাবা, আজ তো তোমার জন্মদিন। সরি, বিলম্বিত শুভ জন্মদিন বলে হাত বাড়িয়ে দিলেন মেলানোর জন্য। তারপর নিজের ফোনটা বার করে হোয়াটসঅ্যাপ খুলতে গিয়ে বললেন, উফ শালা, লাস্ট 10 দিন ধরে হোয়াটসঅ্যাপ আপডেট করতে বলছে, প্রত্যেকবার কেটে দিয়েছি, আর এখন বলছে আপডেট না করলে খুলবেই না। কি ঝামেলা! দাঁড়াও, আপডেটে বসাই, হয়ে গেলে তোমাকে একটা জিনিস পাঠাবো। আপডেট কমপ্লিট হতেই সত্যবাবু একটা হ্যাপি বার্থডে ভিডিও গোবর্ধন বাবুকে পাঠালেন, যেটা কাল সত্যবাবুকে পাঠিয়েছিলেন ওনার এক বন্ধু। পাঠিয়ে বললেন, দেখো হোয়াটসঅ্যাপ খুলে, আমি নিজেই এই ভিডিওটা বানিয়েছি কাল, আজ পাঠালাম তোমাকে। গোবর্ধন বাবু ফোন খুলে দেখে সত্যবাবুকে বললেন, স্যার আপনি মিথ্যে কথা বলছেন, এটা আপনি বানাননি। আচ্ছা তাই নাকি? আমি নিজে বানিয়েছি ভিডিওটা কাল। হতেই পারে না স্যার। ও মা, তাই নাকি? কি করে হতে পারে না শুনি? গোবর্ধন বাবু ফোনটা সত্যবাবুর দিকে এগিয়ে দিয়ে বললেন, ভিডিওটার উপরে দেখুন একটা ছোট করে ফরওয়ার্ডেড লেখা আছে। এটার মানে হলো আপনি অন্য কোনো চ্যাট থেকে এটা আমাকে ফরওয়ার্ড করেছেন। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার স্যার। আপনি আজ আপডেট করলেন তাই জানেন না হয়তো। ফোনটা হাতে নিয়ে ফরওয়ার্ডের লেখাটা দেখে সত্যবাবু কি একটা ভেবে বললেন, গোবর্ধন, আমরা একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। ভাগ্যিস তুমি এটা বললে। কি স্যার, কিসের ভুল? উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন গোবর্ধন বাবু। আমার স্পষ্ট মনে আছে, বিদিশা দেবী যেদিন ওনার হোয়াটসঅ্যাপ চ্যাট আমাকে দেখান, সেদিনও ভিডিওটা ফরওয়ার্ডেডই ছিল। মানে প্রাঞ্জলবাবু সত্যি বলেছিলেন যে ভিডিওটা ওনাকে অন্য কেউ পাঠিয়েছিল আর সেই বিদিশা দেবীকে ফরওয়ার্ড করতে বলেছিল? একদমই তাই। চলো, প্রাঞ্জল বাবুর সাথে এখনই কথা বলতে হবে। খুব বড় জিনিস মিস করে গেলাম গোবর্ধন। হাউস পার্টি আপাতত স্থগিত, চলো তাড়াতাড়ি। এই বলে দুজনেই গোবর্ধন বাবুর স্কুটি করে বেরিয়ে পড়লেন। 45 মিনিট পর সত্যবাবু আর গোবর্ধন বাবুকে দেখে প্রাঞ্জল বাবু উঠে দাঁড়ালেন। সত্যবাবু হাত নেড়ে বসতে বললেন আর নিজের সামনের চেয়ারটাতে বসলেন। কিছু বলার আগেই প্রাঞ্জল বাবু বলে উঠলেন, স্যার আমি সত্যি বলছি, কিছু করিনি। হ্যাঁ, সিও হবার ইচ্ছে আমারও ছিল। কার না ইচ্ছে হয় বলুন উপরে উঠতে? কিন্তু ক্ষমতা লালসার জন্য আমি এত বাজে কাজ করার কথা ভাবতেও পারি না, বিশ্বাস করুন স্যার। সত্যবাবু অল্প রেগে গিয়ে বললেন, এই কাঁদবেন না তো সব সময়। সিও হননি ভালোই হয়েছে, কোম্পানির শেয়ার পড়ে গেলে কাঁদবেন নাকি এরকম? প্রাঞ্জলবাবু মাথা নিচু করে আবার বললেন, স্যার আমি সত্যি। থামিয়ে সত্যবাবু বললেন, হ্যাঁ জানি, মানে একটু আগে জানলাম। কি স্যার? দেখুন, আপনি কতটা সত্যি বলছেন জানি না, কিন্তু ভিডিওটা যে আপনি ফরওয়ার্ড করেছেন সেটা ঠিক। এবার বলুন তো, নাম্বারটা মনে আছে? প্রাঞ্জলবাবু একটু ভেবে বললেন, স্যার জিওর নাম্বার ছিল। সত্যবাবু গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে বললেন, ফ্রিতে নেট দিলে এই হয়, যত চোর কারবারি সব জিওর নাম্বার। আর কিছু মনে পড়ে প্রাঞ্জলবাবু? না, ওই শুরুর নাম্বারটা 6290 দেখে মনে হয়েছিল জিওর নাম্বার। ভারতবর্ষে 135 কোটি জনসংখ্যার মধ্যে হয়তো 130 কোটি জিও ব্যবহার করে। ফ্রি এর নেট ছিল তো, বেশ ভালোই লাগে ব্যবহার করতে। গোবর, তোমারও জিও না? জিও। হ্যাঁ স্যার, দেখুন এই আমাদের অফিসেই 80% পেয়ে যাবেন জিও ইউজার। কোনো প্রোফাইল পিকচার ছিল? প্রাঞ্জলবাবু একটু ভেবে বললেন, কারোর ছবি ছিল না, ওই একটু গ্রাম্য সিনারির ছবি ছিল, দেখে মনে হয়েছিল ফোনেই তোলা ছবি। কেমন, কীরকম ছিল? ওই একদিকে ক্ষেত, পাশে লাল মাটির রাস্তা, আর রাস্তার পাশে একটা ছোট বিল্ডিং হলুদ রঙের।
সত্যবাবু কিছুটা ভেবে বললেন, ক্ষেত, লাল মাটির রাস্তা, গোবর, লাল মাটি কোথায় দেখা যায়? গোবর্ধনবাবু ভেবে বললেন, স্যার, পশ্চিমবঙ্গটা ঠিক করে ঘুরে দেখা হয়নি এখনো, অথচ তাজমহলের চূড়ার উপর ফিঙ্গার টিপ দিয়ে ছবি তুলে এলে গত বছর। ইলেত বিলেত ঘুরে এসেছ, কিন্তু বাংলা দেখার সময় হয়নি। সে না হয় ঠিক আছে, জানতে গেলে যেতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু এ তো দেখছি ভূগোলেও গোল। যাই হোক, প্রাঞ্জলবাবু, শুধু লাল মাটি দিয়ে হবে না। বীরভূম পুরুলিয়ার টোটাল জনসংখ্যা জানেন? অন্য কিছু মনে এলে বলুন। না স্যার, আর তো কিছু মনে পড়ছে না। আবার আরেকটু ভেবে বললেন, হ্যাঁ, আরেকটা জিনিস, ভিডিওটা নর্মালি এসছিল, কিন্তু নিচে অ্যাড্রেস আর ওই লেখাটা ফরওয়ার্ডেড ছিল। স্যার, আমি কিছু করিনি, ছেড়ে দিন এবার আমাকে। সত্যবাবু ডান হাতের কবজিটা ঘুরিয়ে ঘড়ি দেখে বললেন, গোবর, তোমার কপালে বিপি খাওয়া নেই, চলো বেরোবো এবার। 10 মিনিট পর বাড়ি ফেরার পথে গাড়িতে সত্যবাবু গাড়ির সামনে বসে একটা সিগারেট ধরিয়ে লুকিং গ্লাস দিয়ে গোবর্ধন বাবুর দিকে তাকিয়ে বললেন, কি বুঝলে গোবর? এই যে প্রাঞ্জলবাবু সত্যি বলছেন। বাহ, ব্যাপারটা অনেক দিন ধরে করা দুটো সুপরিকল্পিত খুন। অলমোস্ট হ্যাপেন টু বি এ পারফেক্ট ক্রাইম। সুতোগুলো জোড়া যাচ্ছে না, কিছু জিনিস মিসিং আছে গোবর, পুরো ইনফরমেশন চাই। পরের দিন 26শে জানুয়ারি সকাল 7:30। গোবর্ধনবাবু জগিং সেরে ঘরে ফিরে দেখলেন সত্যবাবুর 5টা মিসড কল। কল ব্যাক করতেই সত্যবাবু ধরে বললেন, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে এসো, আর সাথে একটা দুটো জামা প্যান্ট নিয়ে এসো, আমি আসছি, যেতে হবে। স্যার, অনুষ্ঠান তো দুপুরে, এত সকালে কোথায়? 10 মিনিটের মধ্যে যদি নিচে না আসো তাহলে আমি একাই চলে যাব। আসছি স্যার। 15 মিনিট পর গোবর্ধন বাবুর নিচে নেমে এসে দেখলেন সাদা স্করপিও দাঁড়িয়ে। উঠে বসে সত্যবাবুকে বললেন, স্যার, গাড়ি নিয়ে এত সকালে কোথায়? বাংলা দেখাবো আজ তোমাকে, চলো। কোথায় যাচ্ছি স্যার? বীরভূম। অবাক হয়ে গোবর্ধন বাবু বললেন, এখন বীরভূম? ইয়েস মিস্টার চাটুর্যে। আর আজকের অনুষ্ঠান, আপনার অ্যাওয়ার্ড? ওসব পরেও হবে আবার, আমি মরে যাচ্ছি নাকি? বলে দিয়েছি অন বিহাফ কেউ নিয়ে নেবে। তোমার না যেতে ইচ্ছে হলে নেমে যাও। না না, যাব তো নিশ্চয়ই, কিন্তু বীরভূম কেন? সত্যবাবু গাঢ় নীল রঙের সানগ্লাসটা পরে বললেন, বীরভূম, তার কারণ। 26শে জানুয়ারি সকাল 6টা, তপনের বাড়ি। তপন রাস্তার কল থেকে দুহাতে দুটো বালতি নিয়ে ঘরে ঢোকার মুখে এসে দেখল সত্যবাবু বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন। বালতি দুটো রেখে তপন বলল, স্যার, আপনি এত সকালে? সকালে না এলে তুমি যে পালিয়ে যেতে কাজে তপন। কেন স্যার, কিছু হয়েছে? আমার কিছু জিনিস জানার ছিল, ঠিকঠাক বলবে? হ্যাঁ স্যার, বলুন। ওই বাড়িতে তোমরা দুজন ছাড়া আরেকজন যে কাজ করতো তার নাম কি? আগে পলাশ। কতদিন হলো কাজ করছে? এই তো 1 মাস হলো ঢুকেছে। 1 মাস হলো ঢুকেছে, আর এর মধ্যে ছুটি? কোথাকার মাল? বলেছিল তো দুবরাজপুরে বাড়ি। শুনে একটু শান্তির নিঃশ্বাস ফেলে সত্যবাবু বললেন, ঠিকানা আছে কিছু? হ্যাঁ স্যার, আমি গার্ড দিই বলে সবার ঠিকানা আমার কাছে লেখা আছে, দিচ্ছি স্যার, দাঁড়ান। তপন ভেতর থেকে একটা পাতা এনে দিয়ে বলল, এই যে স্যার এটা। বেশ বেশ, এবার তুমি কাজে যাও। তারপর চশমার উপর দিয়ে তাকিয়ে আবার বললেন, আর হ্যাঁ, এই কথাটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে স্যার। বীরভূম যাবার পথে। এবার বুঝলে বীরভূম কেন যাচ্ছি? হ্যাঁ স্যার, তার মানেই পলাশই দুটো লাশ ফেলে দিল। বাড়িতে ফোন করে বলে দাও যে আজ ফিরবে না, কাল ফিরবে। স্যার, সেটা আপনার কথা শুনে একটু আন্দাজ করেছিলাম, তাই বলে বেরিয়েছি। স্মার্ট। বিকেল 5:30, বীরভূম। গাড়িটা বীরভূম ঢুকতেই সত্যবাবু গুনগুন করতে লাগলেন, লাল মাটির সরানে মন আমার রইল পড়ে, জাম বনে আর নদীর পাশে নীল আকাশে। হঠাৎ গোবর্ধনবাবু শুরু করলেন, সেখানে ধুলোয় মাখায় রইল পড়ে তোর চিঠি। শুনে সত্যবাবু বললেন, বাবা, এই গানটা শুনেছ?
হ্যাঁ স্যার, খুব ভাল লাগে। শিলাজিৎ তো? সত্যবাবু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বললেন, তারপর থেমে গেলে কেন? গোবর্ধন বাবু আবার শুরু করলেন, লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম বনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি, বীরভূমের বেটিলো। থামিয়ে দিয়ে সত্যবাবু বললেন, বেটি না, ওটা বিটি, বীরভূমের বিটিলো। তোমার আর রাখাল সাজা হলো না, বাদ দাও। আজকের পর্ব এই পর্যন্তই থাক। আমার একটু সমস্যার জন্য আমি এই পর্বটা একটু ছোট করে দিলাম। কাল দুপুর 2টোতে আমি এর অন্তিম পর্ব আপলোড করে দেব। আপনাদের গল্পটা কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।